অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বলছে, এই সংবাদ সম্মেলনের পর সচিবালয় থেকে পেশিবাদের সকল আমলাদেরকে উৎখাত করার জন্য যদি আপনারা যথাযথ দৃশ্যমান উদ্যোগ না নেন, খোদার কসম জুলাই যোদ্ধারা আবার জানবে আপনাদেরকে নামিয়ে বিপ্লবী জাতীয় সরকার কিংবা নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন করে বাংলাদেশকে রক্ষা করবে, বিপ্লবকে রক্ষা করবে। আপনারা জানেন যে গত মে মাসে আমরা সচিবালয় অভিমুখে পেশিবাদ উৎখাত যাত্রা পালন করি। আমরা সারা রাত সেখানে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে সচিবালয়ের সম্ভাব্য একটা ক্রু আমরা প্রতিহত করেছি। সেদিন আপনারা সেটা জানেন। সেদিন তারা এমন প্ল্যান করেছিল, আমলাদের বিদ্রোহের মাধ্যমে এই সরকারকে ফেলে দেওয়ার একটা প্ল্যান তারা করেছিল। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এই সরকারের প্রতি কি আমাদের কোনো প্রেম আছে কিনা? প্রেম ছিল। অগাস্টের 8 তারিখ বা 8 তারিখের কিছুদিন পর পর্যন্ত আমাদের প্রেম ছিল, কিন্তু বিগত 1 বছরে আমরা যা দেখেছি সেই প্রেম এখন আর নাই। আমরা গত 1 বছর যদি দেখি, এই সরকারের সময়ে একটাও নিয়োগ বাণিজ্য বন্ধ হয় নাই, একটাও বদলি বাণিজ্য বন্ধ হয় নাই, মামলা বাণিজ্য আগের মতোই আছে। আজকে সারা বাংলাদেশে 24-এর বিপ্লবকে মানুষ গালি দিচ্ছে, সমন্বয়কদেরকে গালি দিচ্ছে। কেন গালি দিচ্ছে? পুরো দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই কিন্তু নিতে হবে। আপনারা একটা জিনিস জানেন যে 21-22 জন উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারে বসানো হয়েছে। এদের পরিচয় কি? বিগত 17 বছরে পেশিবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে কয়জনের বয়স ছিল? কয়জন রাজপথে নেমেছে? কোনো প্রমাণ কিন্তু তারা দিতে পারবে না। আমরা যদি নাম ধরে ধরে বলি, এই সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি পেশিবাদের সুবিধাভোগী ছিলেন, এখন উপদেষ্টা হয়েছেন। শেখ বশির, মুস্তফা সরোয়ার ফারুকী, শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার, বিগত 17 বছরে এই ধরনের উপদেষ্টাদের কি ভূমিকা ছিল আমরা কিন্তু সেগুলো দেখি নাই। এবং এই 17 বছরে তারা রীতিমতো সুবিধাভোগী ছিল। বিশ্বাস করেন, যদি হাসিনা টিকে যেত এদের কারো কিচ্ছুটি হইতো না, শুধু ফাঁসিতে ঝুলতো বিপ্লবীরা। তার মানে 5ই আগস্ট যে বিপ্লব এদেশের ছাত্র জনতা তাদের জীবন এবং রক্ত দিয়ে করেছে, 8ই আগস্ট তারা এই বিপ্লবকে বেহাত করে ফেলেছে। এবং এই ইন্টারিম সরকারের একটা স্ক্যাম আজকে প্রমাণিত হয়ে গেছে। তারা বিগত 1 বছরে পেশিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তির মধ্যে বিভেদের বীজ তারা বপন করেছে। আজকে পেশিবাদের বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ ছিল একে অন্যের শত্রু। আজকে আপনারা দেখেন ডাকসু ইলেকশন নিয়ে কি হচ্ছে। আমাদের টিএসসির মধ্যে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে বিরাজ করছে, অথচ তারা কিন্তু পেশিবাদের বিরুদ্ধে একসাথেই তারা যুদ্ধ করেছে। এই বিভেদের বীজ কে বপন করেছে? আমাদের কয়েকজন উপদেষ্টা রয়েছেন, তারা সকালে একটা স্ট্যাটাস দেয়, 1 ঘন্টা পরে সেটা এডিট করে, টিকতে না পেরে আর 1 ঘন্টা পরে এটা ডিলিট করে দেয়। জনগণকে নিয়ে, বিপ্লবীদেরকে নিয়ে একটা তামাশা তারা করতেছে। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের মূল যে কাজ, যে সংস্কারের জন্য তাদেরকে বসানো হয়েছে, বিচারের জন্য বসানো হয়েছে এবং সকল প্রশাসনের সকল স্তর থেকে পেশিবাদী আমলাদেরকে উৎখাত করার জন্য বসানো হয়েছে, তারা প্রত্যেকটা দায়িত্ব তারা ভুলে গেছে। তারা তাদের দায়িত্ব ভুলে আরাম আয়েশে মগ্ন হচ্ছে, তারা মন্ত্রিত্বের স্বাদ ভোগ করছে। এবং এরই পরিপ্রেক্ষিতে পুরো বিপ্লবটা আজকে বেহাত হয়ে গেছে। বেহাত হওয়ার ফল কি? এই পেশিবাদ ফিরে আসার সমস্ত পথ তারা আলোচনা করেছে। গতকালকে আমরা সচিবালয়ে বসেছিলাম, একজন অতিরিক্ত সচিব বলেছেন যে বিগত সরকারের প্রায় 90% সচিব এখনো বহালতবিতে বসে আছে। তাদের কিছু কিছু নাম আমরা ইতিমধ্যে আপনাদের সামনে ডিসক্লোজ করেছি। আমরা 1.5 মাস 2 মাস আগে আমরা 44 জন সচিবের নাম দিয়েছি, মাত্র 5 জন অপসারণ করা হয়েছে। বিষয় হলো ওই ভদ্রলোক আমাদেরকে তথ্য দিয়েছেন যে 90% সচিব এবং আমলা আগে সেটআপ রয়েছে, বাকি 10% বিপ্লবের পক্ষে, কিন্তু এই 10% আবার 4 ভাগে বিভক্ত, যার ফলে তারা কোনোভাবে তাদের সঙ্গে পেরে উঠছে না। এখন এই যদি পরিস্থিতি হয়, এইরকম পরিস্থিতিতে কিভাবে আমরা আগামী নির্বাচন এইরকম অথর্ব সরকারের হাতে তুলে দিতে পারি আপনারা বলেন? এইরকম পরিস্থিতিতে ইলেকশন হলে 54 বছরে
যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখেছি, এই সংস্কৃতি আমাদের দেখতে হবে। আমাদের 2-300 লাশ পড়বে এবং নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু অবাধ্য হবেই না, বরং এই নির্বাচনের মাধ্যমে দেশে যে সংকট তৈরি হবে, ওই সংকটের ফাঁক দিয়ে দিল্লির অধিষ্ঠিত সেই লীগ, সেই পরাজিত শক্তি অবশ্যই ফিরে আসার পথ তৈরি কিন্তু হচ্ছে। এর মানে কি, পুরো বাংলাদেশের সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, গত বছরে আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে বড় ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিপ্লব এখনো পরিপূর্ণভাবে সফল হয় নাই, বিপ্লব এখনো আলোর মুখ দেখে নাই। এজন্য বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনে যদি আমাদের আবার আবু সাঈদ হইতে হয়, আমরা কিন্তু প্রস্তুত রয়েছি। আজকে এই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা এখানে বসেছেন আমাদের রক্তের উপর দিয়ে। আপনাদের বহুত নাটক গত 1 বছরে আমরা দেখেছি, অসংখ্য কেলেঙ্কারি আমরা দেখেছি এবং অনেক অসংখ্য হাজার হাজার তথ্য প্রমাণ ইনফরমেশন এসেছে। অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সেই টাকা হজম করতে না পেরে আপনারা অনেকে ধরাও খেয়েছেন। দুঃখের বিষয় হচ্ছে, আজকে যারা বিপ্লব করেছে তারা একটা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হলে তাদেরকে কি নির্মমভাবে পেটানো হয়। এটা দিয়ে কি বলা হচ্ছে, স্পষ্ট একটা বার্তা দেওয়া হচ্ছে যে প্রত্যেকের পরিণতি কিন্তু এরকম হবে, এরকম একটা কঠিন বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। কাজেই জুলাইয়ের বিপ্লবে সকল জুলাই যোদ্ধাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কেউ কিন্তু বাঁচতে পারবেন না, কেউ কিন্তু বাঁচতে পারবেন না। আপনারা জানেন না, আপনারা যে বিপ্লব করে দিয়েছেন, এই বিপ্লবের পর কারা বসেছে আপনারা সেই খবর কিন্তু রাখেন না। আপনারা 5 তারিখ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা মেসির মতো খেলেছেন, নেইমারের মতো খেলেছেন। এই খেলার পরে আপনাদের গোল কিন্তু আপনারা দিতে পারেন নাই। গোল পোস্ট কিন্তু ভারতের সেই প্রেতাত্মারা তারা নিয়ে গেছে, আপনাদের কিন্তু ঘুম ভাঙছে না। আমরা স্পষ্ট বলতে চাই, আপনাদের আবার জাগতে হবে এবং আপনাদের অবশ্যই আবার জাগতে হবে। অবিলম্বে এই উপদেষ্টা পরিষদ যারা আগাগোড়া পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমরা গত 6 মাস ধরে বলে আসছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতে হবে। কিন্তু আমরা ডক্টর ইউনূসের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। উনি কি একটা বিপ্লবকে এনজিও দ্বারা পরিচালনা করতে চাচ্ছেন? করেছেন তো 1 বছর, কি করতে পেরেছেন? ফলাফলটা কি? 1 বছরে কি পেয়েছেন আপনারা বলেন, যারা এখানে আছেন বিবেকবান সাংবাদিক বৃন্দ। এই 1 বছরে ডক্টর ইউনূসের অর্জনটা কি? আমরা যদি প্রশ্ন করি কি উত্তর দেবেন? শুধু আমরা শুনি যে ওনারা কেউ থামান, মানে কি একটা গাড়ি কি যে থামাতে হবে সেটা আমরা জানি না। হ্যাঁ থামান, ওনাকে থামানোর কি আছে? উনি তো শুরুই করতে পারেন না। গণহত্যার বিচার শুরু করতে পেরেছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেটাও বিপ্লবীরা কিন্তু রাজপথে নামতে হয়েছে। তিনি নিজের থেকে করেছেন? তারা শুধু কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন। তারপরে তিনি আবার বলেন যে অফিসিয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তারা নির্বাচনে আসতে নাকি বাধা নেই। এরকম বক্তব্য দেওয়ার অধ্যতাও তিনি দেখাচ্ছেন। একই সাথে তিনি তার বক্তব্যে প্রমাণ করে দিয়েছেন পুরো 17 বছরের সেটআপ এখনো কিন্তু বহাল। আমরা সরকারকে স্পষ্ট করে বলেছি, যেহেতু একটা বিপ্লব হয়েছে, সিরিয়াতে একটা বিপ্লব হয়েছে, বাশার আল আসাদের একটা হামলা কি সিরিয়াতে আছে আপনারা বলতে পারবেন? প্রত্যেককে কিন্তু বিচারের মুখোমুখি করা হয়েছে, টোটাল সেটআপকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে। অথচ দেখেন সচিবালয়ে গেলে 90% সচিব আগে বেলায় বসে আছে। তাহলে কি বিপ্লবটা হলো? এখন এই সেটআপের মাধ্যমে তারা যেটা করতে চায়, এই সেটআপ দিয়ে তারা প্রকৃতপক্ষে পুরো বিপ্লবটাকে ব্যর্থ করে সেই পরাজিত শক্তিকে তারা পুনর্বাসন করতে চায়। এটা প্রমাণ হয়ে গেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা প্রমাণ করে ফেলেছে। এজন্য আমরা আজকে এখানে সংবাদ সম্মেলনে একটা আলটিমেটাম দিচ্ছি, আমরা বাধ্য হব যদি এই সরকারের বোধোদয় না হয়, এই সরকার যদি তার পরিচয় ভুলে যায়, তাহলে আমরা জুলাই যোদ্ধারা তাদের পরিচয় স্মরণ করে দিতে বাধ্য হব। এবং আগামী সোমবার অবিলম্বে আমরা আজকের এই সংবাদ সম্মেলন অবশ্যই ডক্টর ইউনূসের দরবারে যেতে হবে, দেশবাসীর কাছে যাবে এবং
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের কাছে যাবে। আমরা আপনাদেরকে লক্ষ্য করে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার আপনাকে বলছি, এই সংবাদ সম্মেলনের পর সচিবালয় থেকে পেশিবাদের সকল আমলাদেরকে উৎখাত করার জন্য যদি আপনারা যথাযথ দৃশ্যমান উদ্যোগ না নেন, খোদার কসম জুলাই যোদ্ধারা আবার জাগবে। আপনাদেরকে নামিয়ে বিপ্লবী জাতীয় সরকার কিংবা নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন করে বাংলাদেশকে রক্ষা করবে, বিপ্লবকে রক্ষা করবে। সাবধান হয়ে যান। আপনাদের নাটক, আপনাদের সিনেমা, আপনাদের মন্ত্রিত্বের ওই প্যালেসি দেখার জন্য আমরা যুদ্ধ করি নাই, রক্ত দেই নাই। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই বার্তাটা খুব ভালোভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে দেবেন এবং তারা যদি যথাযথ পদক্ষেপ না নেয় আগামী সপ্তাহে আমরা সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দিয়ে সচিবালয় থেকে আমরা সকল পেশিবাদী সচিবকে টেনে ইনশাআল্লাহ।